ঋণের চাপ ও চ্যালেঞ্জ নিয়েই ৯ লাখ কোটি টাকার বেশি বাজেট দিচ্ছে বিএনপি সরকার। আয় ব্যয়ের বৈষম্য কমাতে অপচয় ও দুর্নীতি নিয়ন্ত্রণের পরামর্শ অর্থনীতিবিদদের। তারল্য সংকটে ইসলামী ব্যাংক 10,000 কোটি টাকা ধার চেয়ে আবেদন। গ্রাহক সেজে আন্দোলন করছে অনেকেই, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। দক্ষ জনবল সংকটে আর নতুন বাজারে ঢোকার চ্যালেঞ্জে দেশের তথ্য প্রযুক্তি রপ্তানি খাত। আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিং বাড়ানোর তাগিদ উদ্যোক্তাদের। নোয়াখালীতে অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়ায় বেপরোয়া কিশোর গ্যাং। রাজনৈতিক প্রশ্রয়ের অভিযোগ আতঙ্কিত স্থানীয়দের। সুনির্দিষ্ট অভিযোগ নেই বলছে পুলিশ। হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা। জবাবে উপসাগরীয় ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণের দাবি আইআরজিসির। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। দেশের ইতিহাসে আসছে সবচেয়ে বড় বাজেট। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও ভঙ্গুর অর্থনীতি ঠিক করার প্রতিশ্রুতি নিয়ে 2026-27 অর্থ বছরের বাজেট তৈরি করেছে বিএনপি সরকার, যার আকার প্রায় 9,38,000 কোটি টাকা। তবে এই বাজেট ঘিরে একদিকে ঋণের চাপ, অন্যদিকে অর্থের জোগান নিয়ে আছে চ্যালেঞ্জ। অর্থনীতিবিদরা বলছেন, নতুন প্রকল্পের ক্ষেত্রে সাবধানতা সহ বাজেটে ঘাটতি ও আয় ব্যয়ের বৈষম্য কমাতে হলে অপচয় ও দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার, যার আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এক বছরের ব্যবধানে বাজেট বাড়ছে প্রায় 1,48,000 কোটি টাকা। গেল অর্থ বছরের বাজেট ছিল 7,90,000 কোটি টাকা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বাজেট হলেও ধীরগতির আয়ের বিপরীতে দ্রুতগতির ঋণের চাপে পড়া সরকারের সামনে রাজস্ব সংকট, ঋণ নির্ভরতা ও ব্যয় ব্যবস্থাপনার কঠিন সমীকরণ। চ্যালেঞ্জ আছে অর্থের যোগানেরও। আগামী বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা। বিপরীতে সম্ভাব্য ঘাটতি দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। এই ঘাটতি মেটাতে সরকারকে দেশি ও বিদেশি ঋণের উপর নির্ভর করতে হবে। জনগণকে বোঝাতে চাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটের ঘাটতি মেটানোর জায়গাগুলো দুর্বল হয়ে গেলে সেই বাজেট ক্ষতিকর। সরকার জনপ্রিয়তাকে প্রাধান্য দিতে গেলে জনগণের উপর ঋণের বোঝাও বেড়ে যাবে। রাজনৈতিক সরকার যদি বিবেচনা করে আমার ট্যাক্স জিডিপি রেশিও যে পৃথিবীর মধ্যে সর্বনিম্ন জায়গায় পৌঁছেছে, আমার সেটা বাড়ার ক্ষমতা রয়েছে এবং আমার সেই সব জায়গার অনেক স্পেস রয়েছে। অতএব সরকার ইচ্ছা করলে সেই স্পেস 1 বছরের মধ্যে তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। অভ্যন্তরীণ ঋণের ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি বৈদেশিক ঋণের ক্ষেত্রে শর্ত, সুদের হার সঠিকভাবে যাচাই করার পরামর্শ এই অর্থনীতিবিদের। বলছেন, বাজেটে ঘাটতি বাড়তে দেয়া যাবে না। নতুন প্রকল্পের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বড় বড় প্রকল্প যেগুলো আছে সেই প্রকল্পগুলো চলমান, সেগুলোর ক্ষেত্রে কিছু করার নেই, কিন্তু যেগুলো চলমান নয়, নতুন বড় প্রকল্প নেওয়ার সময় খুব সাবধানে নিতে হবে। রাজস্ব খাতের সংস্কার, এটা আমার মনে হয় যে অসম্ভব জরুরি একটা বিষয়, এবং এটি শুধুমাত্র আমাদের আয় ব্যয়, সরকারের সামষ্টিক অর্থনীতি, সামষ্টিক রাজস্ব ব্যবস্থাপনার জন্য জরুরি যে তা শুধু নয়, এটা আমাদের আয় বৈষম্য কমানোর জন্য দরকার। দেশের উন্নয়ন খাতে এখনো অনেক কাজ বাকি। তবে অহেতুক ব্যয়, অপচয় ও দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে ঘাটতি কমে আসবে। রাজস্ব লক্ষ্য অর্জনে বাড়াতে হবে করদাতার সংখ্যা। অন্য বস্ত্র বলি, যেভাবে বলি বেসিক নিডস, এগুলোকে ভ্যাট মুক্ত করে ফেলা উচিত, করে বাকিগুলোর ক্ষেত্রে ভ্যাট আনা উচিত। ভ্যাটটা আলটিমেটলি প্রাইস বাড়িয়ে দেয়, এটা মাথায় রাখতে হবে। সেজন্য আমি এআইটির পক্ষে, এটা প্রাইসের সাথে সম্পর্কিত না, এবং বলা যে তুমি যদি বেশি দাও ফেরত নেবো আমি তোমাকে।
বিশ্লেষকরা বলছেন আসন্ন বাজেটে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি মূল্যস্ফীতি কমানো ও ব্যাংক খাতের দুর্বলতা কাটানোর চাপ সামলাতে হবে সরকারকে। যদিও প্রতি বছর বড় বাজেট ঘোষণা আসে, কিন্তু অর্থ বছর শেষে সংশোধিত বাজেটে উন্নয়ন ব্যয় কমতে দেখা যায়। পিছিয়ে পড়ে প্রকল্প বাস্তবায়ন এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জিত হয় না রাজস্ব। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। বাংলাদেশ ব্যাংক কোম্পানির আইন অনুযায়ী যে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের এখতিয়ার রয়েছে বাংলাদেশ ব্যাংকের। তবে রাজনৈতিকভাবে দেশকে অস্থিতিশীল করতে ইসলামী ব্যাংক ইস্যুতে এসব আন্দোলন করা হচ্ছে। রাতে সংসদ অধিবেশনে এমন অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর বিরোধী দলের অভিযোগ, নতুন ষড়যন্ত্রের মাধ্যমে স্বৈরাচারীর মতোই এস আলমকে ফিরে আনা হচ্ছে। আরও জানাচ্ছেন সাব্বির রোজ। স্পিকার, বাংলাদেশের পরিসংখ্যান গেল কয়েকদিন থেকেই গ্রাহকদের দাবি পরিচালনা পর্ষদের পুনর্গঠন সহ নানা ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইসলামী ব্যাংক। এবার সংসদেও পাল্টাপাল্টি অবস্থানে সরকারি ও বিরোধী দল। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না, দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। গ্রাহকরা রাস্তায় রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরছে, তারা তাদের বিনিয়োগের কোনো রেজাল্ট পাচ্ছে না, তারা তাদের আমানত ফেরত পাচ্ছে না। মঙ্গলবার বাজেট অধিবেশনের তৃতীয় দিনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। আর বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ইসলামী ব্যাংক স্বাভাবিক প্রক্রিয়া না চললে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। চেয়ারম্যান বানানো হচ্ছে একজন পরীক্ষিত, প্রমাণিত আত্মসাৎকারী এবং দুর্নীতিবাজ ব্যক্তিকে। এরকম লোকেরা যদি এখানে চেয়ারম্যান হয়, তাহলে আসসালামের মতোই তারা বাকির টাকাগুলোকে, জনগণের টাকাকে নিয়ে যাবে। তার আগের জায়গায় ফিরে আসলে ব্যাংকিং ব্যবস্থাপনার উপরে মানুষের আস্থা আবার ফিরে আসবে। অর্থনীতির দুই চাকার, এক চাকা ব্যাংক আর এক চাকা স্টক মার্কেট। ব্যাংকে আস্থা ফিরে আসলে অবভিয়াসলি হাত ধরে স্টক মার্কেটও আস্থা ফিরে আসবে। পরে এসব অভিযোগের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক কোম্পানির আইন অনুযায়ী যে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের রয়েছে। অভিযোগ করেন, বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে পর্দার আড়ালে থেকে গ্রাহক সেজে আন্দোলনের পাশাপাশি নিজেদের সুযোগ খুঁজছে একটি পক্ষ। বৈধ এবং প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, যারা পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে, ভিডিওটা দেখেন, তাদের রাজনৈতিক পরিচয়। আমাদের মধ্যে অনেকে তো গ্রাহক আছে, গ্রাহককে বলে দেওয়া হচ্ছে, বলেন আপনার অ্যাকাউন্ট আছে, বলে যে আচ্ছা ঠিক আছে, কত, 2-3 লাখ টাকা আছে। পিছন থেকে খোঁচা দিয়ে বলছে বলেন 7-8 লাখ টাকা আছে। বিরোধী দলের ভূমিকা পালন করুক, তারা স্ট্রাগল করবে সরকারি দলে আসার জন্য, নির্বাচিত হয়ে মেজরিটি পাওয়ার জন্য। কিন্তু বারে বারে এইভাবে প্রচারণা, পর্দার আড়ালে প্রচারণা, পর্দার ভিতরে প্রচারণা ইত্যাদি চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে, মাননীয় স্পিকার, আমরা বোধহয় খুব বেশি এগোতে পারবো না। সবশেষ অর্থমন্ত্রী বলেন, বৈধ মালিকের কাছে ইসলামী ব্যাংক ফিরিয়ে দেয়াই সরকারের কাজ। সেই প্রক্রিয়ায় অনুসরণ করেছে বর্তমান সরকার। বৈধ মালিকের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা বাংলাদেশ ব্যাংক বর্তমানে করছে। এবং বাংলাদেশ ব্যাংক যেখানে শঙ্কা প্রকাশ করছে, বাধাগ্রস্ত হচ্ছে, যে যাদের মাধ্যমে পরিচালিত হলে গ্রাহকদের অসুবিধা হবে, শেয়ার হোল্ডারের অসুবিধা হবে, সেই জায়গায় পরিবর্তনটা আনছে। এদিন সংসদ অধিবেশনে স্টার্টআপ বা নতুন উদ্যোক্তাদের জন্য 4% সুদে 500 কোটি টাকার একটি বিশেষ তহবিল, 13,17,000 কৃষককে ঋণ মওকুফে এখন পর্যন্ত 1,570 কোটি টাকার তহবিল সহ সরকারের জনগুরুত্বপূর্ণ নানা বিষয় উঠে আসে। প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা প্রদান করলে। সাব্বির রোজ, এখন, ঢাকা। এক মাসে ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা তুলে নিয়েছে প্রায় 8,000 কোটি টাকা। শুধুমাত্র সোমবারই গ্রাহকরা তুলেছেন 1,000 কোটি টাকারও বেশি। এতে তীব্র তারল্য সংকটে পড়েছে দেশের অন্যতম প্রধান শরিয়া ভিত্তিক এই ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ হয়ে এবার 10,000 কোটি টাকার জরুরি সহায়তা চেয়ে আবেদন করেছে ব্যাংকটি। অর্থনীতিবিদরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত রাজনৈতিক সিদ্ধান্তই সংকটে ফেলেছে ব্যাংকটিকে। আরও জানাচ্ছেন নাইম কামাল।
দেশের ব্যাংকিং খাতের এক সময়ের শক্তিশালী স্তম্ভ ইসলামী ব্যাংক এখন তীব্র তারল্য সংকটে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকে যে পরিমাণ নগদ অর্থ জমা রাখার কথা তা সংরক্ষণেও ব্যর্থ হচ্ছে ব্যাংকটি। এ ঘাটতি মেটাতে এবার বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকার বিশেষ সহায়তা চেয়ে আবেদন করেছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনার সূত্রপাত গত 24 মে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে ব্যাংকটিতে শুরু হয় নতুন অস্থিরতা, যার প্রভাব সরাসরি গিয়ে পড়ে ব্যাংকটির তারল্যে। ব্যাংকটির অভ্যন্তরীণ তথ্য বলছে, গত 1 মাসের ব্যবধানে এ ব্যাংক থেকে 8,000 কোটি টাকা তুলে নেন গ্রাহকরা। উদ্বেগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে গত সোমবারের চিত্র। এদিন গ্রাহকরা ব্যাংকটি থেকে তুলে নিয়েছেন 1,000 কোটি টাকারও বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই অধ্যাপক বলছেন, নিয়ন্ত্রক সংস্থার ভূমিকার বদলে রাজনৈতিক দলের ভূমিকা পালন করছে কেন্দ্রীয় ব্যাংক, যে কারণে এমন অস্থিরতা বলে মত তার। সেন্ট্রাল ব্যাংক যে রেগুলেটর হিসাবে যে রেগুলেটরের ভূমিকা থাকা উচিত, সেটা বাস্তবে আসলে প্রতিফলিত হয় না। মনে হয় যেন রাজনৈতিক কোনো প্রতিচ্ছায়া তাদের ভিতরে কাজ করে এবং তাদের উপর কাজ করে, যে কারণে সঠিক সিদ্ধান্তে না আসার কারণে বারবার কিন্তু ব্যত্যয় ঘটছে। বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে এসে গ্রাহকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিতে পারলে সংকট থেকে উত্তরণ সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। জনগণ এবং ডিপোজিটাররা যদি না চায় তাহলে কিন্তু আসলে ব্যাংক সামনের দিনে ঘুরে দাঁড়াবে না। কারণ একটা ব্যাংক কিন্তু পাবলিক মানি দিয়েই একটা ব্যাংক পরিচালিত হয়, পাবলিক মানি ইনফ্লো দরকার। এখন অপরপক্ষে আপনার প্যানিক উইথড্রল চলছে ইসলামী ব্যাংকে, সুতরাং আপনার ইসলামী ব্যাংক বাংলাদেশে যে প্যানিক উইথড্রল চলছে, সামনের দিনে তো অভ্যন্তরীণ বিনিয়োগ করতে পারবে না ব্যাংকটা, সামনের দিনে ট্রেজারি ম্যানেজমেন্ট অন্য ব্যাংকটাকে সাপোর্ট দিতে পারবে না। সরকার এবং বাংলাদেশ ব্যাংককে ইমিডিয়েটলি এই আতঙ্কটা দূর করতে হবে এবং ট্রাস্ট আরো আত্মবিশ্বাস যেটা চির ধরেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের যে ডিপোজিটরদের, সেটাকে আমার মনে হয় ফিরিয়ে আনতে হবে যে কোনো মূল্যে স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যমে। ইসলামী ব্যাংক সূত্র বলছে, সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ ছাড়া আর কোনো পথ খোলা নেই। এখন দেখার বিষয়, বড় অঙ্কের এই ঋণের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। নাঈম কামাল, এখন, ঢাকা। দেশের তথ্য প্রযুক্তি খাত এখন আর শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণেই সীমাবদ্ধ নয়। সফটওয়্যার, মোবাইল অ্যাপ, ফিনটেক সলিউশন ও আউটসোর্সিং সেবার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের অবস্থান তৈরি করছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাময় এই খাতকে ঘিরে বাড়ছে আশাবাদ। তবে একই সঙ্গে রয়েছে দক্ষ জনবল সংকট, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং নতুন বাজারে প্রবেশের মতো চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। দেশের সফটওয়্যার খাত এখন শুধুই স্থানীয় বাজারে সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন দেশে সফটওয়্যার অ্যাপ্লিকেশন, আইটি সেবা ও আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তবে বৈশ্বিক প্রতিযোগিতা, দক্ষ জনবল ও নতুন বাজারে ঢোকার চ্যালেঞ্জও রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে সফটওয়্যার রপ্তানি করছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো। কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিজনেস প্রসেস আউটসোর্সিং, ফিনটেক সলিউশন, মোবাইল অ্যাপ তৈরিতে বাড়ছে দেশীয় কোম্পানির উপস্থিতি। আমরা আমাদের নিজেদের সলিউশন আমরাই দিতে পারতেছি, যেরকম বিভিন্ন ERP সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, HRM, বিভিন্ন ফিনটেক। সো এই ধরনের সার্ভিসগুলো আমাদের বাংলাদেশি সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলো খুবই স্মুথলি হ্যান্ডেল করতে পারতেছে। সেই ক্ষেত্রে আমাদের দেশের উপর একটা ডিপেন্ডেন্সি, যেটা হচ্ছে স্মুথ। বাহিরের সাইডও আমরা ওইখানেও ডিপেন্ডেন্সি থাকে। বাট আমার মনে হয় যে এখন দেশীয় সিস্টেমের প্রতি মানুষের ঝোঁকটা বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন, তরুণ জনশক্তি ও তুলনামূলক কম খরচে সেবা দেওয়ার সক্ষমতা দেশের অন্যতম শক্তি। তবে আন্তর্জাতিক মান বজায় রাখা, দক্ষ কর্মী তৈরি এবং নতুন বাজার ধরতে দরকার আরও বেশি বিনিয়োগ। আইটি স্কিলড লোক যারা আছেন, এরা যেভাবে প্রভাব বিস্তার করতেছে, তো এখানে আমরা লটস অফ ম্যাটেরিয়ালস আমরা পাচ্ছি, লটস অফ রিসোর্স আমরা পাচ্ছি, যেটা কিনা আমাদেরকে অনেকাংশেই এখন যে স্কিলড পিপলের যে একটা ল্যাকিংস যেটা ছিল, এটা
হচ্ছে কাভার আপ করে ফেলতেছে ডে বাই ডে। ক্লায়েন্টের থেকে ইনস্ট্যান্ট ট্রানজ্যাকশন বা ইনস্ট্যান্ট পেমেন্টটা ক্লেম করি, তো এটা দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে কোম্পানিতে সেটা ঢুকতে অলমোস্ট 2 or 3 days টাইম লাগতেছে। তো এইটা যদি একটু রিজলভ করা যেত। তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তারা মনে করছেন সরকারি সহায়তা, দক্ষ উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিং জোরদার করা গেলে আগামীতে সফটওয়্যার রপ্তানি আরও বাড়বে। সবথেকে বেশি কাজ করা হয় ইউএসএ মার্কেট এবং কানাডাতে, আর আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দিচ্ছি। পেমেন্ট গেটওয়ের কারণে দেখা যাচ্ছে যে আমরা বড় বড় পেমেন্টের যে ওই কাজগুলা করতে গিয়ে একটু চিন্তা করা লাগে, ভাবা লাগে, অল্টারনেটিভ ওয়ে খোঁজা লাগে। সো এটার যদি একটা পার্মানেন্ট সলিউশন হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই ইন্ডাস্ট্রিটা এখন যে পরিমাণ গ্রোথ আছে, যে পেসে গ্রো করতেছে, আই থিঙ্ক এটা হচ্ছে 3x 4x 5x আরও গ্রো করবে। দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য বৈশ্বিক বাজারের সুযোগ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে প্রতিযোগিতাও। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্ভাবন, দক্ষতা ও আন্তর্জাতিক মান নিশ্চিতের উপর জোর দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। শাহরিয়ার পুলক, এখন ঢাকা। নোয়াখালী জেলায় গড়ে উঠেছে 2 শতাধিক কিশোর অপরাধী চক্র। নিজেদের নামে গ্রুপ তৈরি করে দেয়ালে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শক্তি প্রদর্শনী। উঠতি বয়সে নিজেদের হিরো সাজাতে গিয়েই মূলত এসব অপরাধে জড়াচ্ছে তারা। কিশোরদের এই অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসী। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও রয়েছে প্রশ্ন। নোয়াখালী থেকে নাসিম শুভর প্রতিবেদন। ছোট ভাই কামালের কবরের পাশে বড় ভাই আবুল কালাম। গেল 30 মে রাতে তার ছেলে ফরহাদের সাথে পাশের বাড়ির কিশোরদের দ্বন্দ্বে শুরু হয় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ফরহাদকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান তার চাচা কামাল। আমার বাইরে আমি তো সারা দিন আমার ভাই নাই, আমার ভাই হাসপাতাল অজ্ঞান হয়েছে, হাসপাতাল নিকট ঠিক হচ্ছে। আমি বললাম কামাল বাইরে তোরা মারতে হবে, কি জন্য তোর সমস্যা কি? এই কথা কই যারা আমারও মাইত বাচ্চাকে তুলে নেওয়ার চেষ্টা করার সময় কামাল মামা নিজে স্বয়ং বাধা দিছে। বাধা দেওয়ার সময় কেন বাধা দিছে এই কারণে ওনাকে আঘাত করে। একই রাতে বেগমগঞ্জ উপজেলার শরীফপুরে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারান জুবায়ের হোসেন রাকিব নামে এক যুবক। গত 4 এপ্রিল সদর উপজেলার দাঁতপুরে কিশোর গ্যাংয়ের মারধরে সেলিম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। গত 1 বছরে নোয়াখালী জেলায় কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন। এছাড়া জেলায় প্রতিদিনই তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ছে কিশোর অপরাধীদের একাধিক গ্রুপ। জেলা শহরের প্রধান সড়কে প্রকাশ্যেই মহড়া দিচ্ছে বিভিন্ন চক্রের সদস্যরা। এমন গ্রুপের সংখ্যা 200-এরও বেশি বলে ধারণা করা হয়। এসব গ্রুপের সদস্যরা কখনো অস্ত্র হাতে অন্যকে ধাওয়া করছে, কখনো আবার দিচ্ছে অস্ত্রের মহড়া। আমাদের নোয়াখালীতে যত যেখানে সেখানে পাড়া মহল্লায় আমরা কিশোর গ্যাংয়ের উদ্ভবে মাথা ছাড়া দিয়েছি। এমনকি যে এই যে মাদক কিন্তু বিশাল ব্যাপকভাবে ছড়াছড়ি। এসকেজি, তারপরে বিটিআর এরকম নামে বিভিন্ন জায়গায় আমাদের কিশোর গ্যাং তাদের আধিপত্য দেখানোতে অলরেডি রাস্তায় নেমে গেছে। আমরা এর প্রতিকার অতি দ্রুত, প্রশাসনকে বলবো অতি দ্রুত এটার ব্যবস্থা নেওয়ার জন্য। অভিযোগ রয়েছে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের আশ্রয় প্রশ্রয়ে এরা হয়ে উঠছে বেপরোয়া, যে কারণে বিভিন্ন সময়ে পুলিশের হাতে আটক হলেও সহজেই ছাড়া পাচ্ছে তারা। ভয়ে মুখ খুলতে চান না অনেকেই। পানির মতন নিয়ে গেছে, পেট্রোলের ভালো মতন নিয়ে গেছে, তার দিলেও কথা শুনি না, গাঁজা খাই ইয়াবা খাই এখানে আছে। ওয়ালের পাশে জঙ্গলের পাশে দুটি ইয়াবা বিক্রি করে খাচ্ছে। নিষেধ করলে ওদেরকে হুমকি দেয়, তোদেরকে মারি ফেলবো, রাস্তাতে ঘর থেকে কেমনে বাইরে আছে আমরা দেখবো। সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় এসব অপরাধীদের আইনের আওতায় আনা যায় না বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। কোনো জায়গায় নাম আসতেছে, তাদের অপরাধে জড়িয়ে পড়ছে, আমরা রেগুলার মামলা নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং এর বাইরেও আমরা থানা এবং আমাদের যে গোয়েন্দা পুলিশের টিম নিয়মিত অভিযান চালাচ্ছে। যারা কিশোর হয়েও অপরাধে জড়িত হবে কোনোভাবে তাদেরকে ছাড় দেওয়ার সুযোগ নেই। শুধু পুলিশি অভিযান নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সমন্বিত চেষ্টায় কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকানোর পরামর্শ স্থানীয়দের। শাহানা জাহান, এখন। ফেনীতে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। সব ধরনের সবজিতে সপ্তাহ ব্যবধানে কেজিতে 18 থেকে 20 টাকা কমেছে। এ বিষয়ে আরও জানাতে শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। জানাবেন বাজারে কি কি সবজি পাওয়া যাচ্ছে আর
কোন সবজির দাম কেমন? সকালটা স্বস্তির খবর দিয়েই শুরু হোক। আমরা যেমনটি দেখেছি বাজারে নিত্য অন্যান্য পণ্যের দাম কিছুটা চড়া হলেও সবজির বাজারে অনেকটাই স্বস্তি বিরাজ করছে। আমরা যেমনটা দেখেছি সপ্তাহের অন্যান্য দিনের চাইতে গত ২ সপ্তাহের ব্যবধানে আজকের যে সবজির বাজার, সেই সবজির বাজার আমরা দেখেছি সবজির যে দাম সেটি আমরা দেখেছি অনেকাংশেই ১৮ থেকে ২০ টাকা কমেছে প্রতি কেজি সবজিতেই। আমরা আজকের বাজারে যেমনটা দেখছি যে জালি কুমড়ো বিক্রি হচ্ছে ৩০ টাকায় প্রতি কেজি, যেটি অন্যান্য সপ্তাহে আমরা গত ২ সপ্তাহ আগে যেটি দেখেছি যে ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হতে। পেঁপে আজকের বাজারে ৪০ টাকায় বিক্রি হচ্ছে, বরবটি আজকের বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকায়, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ টাকায়, ঝিঙ্গা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, তরই বিক্রি হচ্ছে ৬০ টাকায়, কাঁকরোল বিক্রি হচ্ছে ৫০ টাকায়, শসা বিক্রি হচ্ছে ৪০ টাকায়, যেটি আমরা গত সপ্তাহে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হতে দেখেছি। তিত করলা আজকের বাজারে ৭০ টাকায় বিক্রি হচ্ছে, যেটি আমরা গত ২ সপ্তাহ আগেও দেখেছি ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পটল আজকের বাজারে ৩০ টাকায় বিক্রি হচ্ছে, টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকায়, যেটি আমরা গত সপ্তাহেও আমরা ৮০ টাকায় বিক্রি হতে দেখেছি। কাঁচামরিচ আজকের বাজারে বিক্রি হচ্ছে কেজি ৬০ টাকায়, যেটি আমরা গত সপ্তাহেও দেখেছি যে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও ধনিয়া প্রতি ১০০ গ্রাম আজকের বাজারে আমরা দেখেছি যে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও আলু যেটি গত সপ্তাহে ২০ টাকায় বিক্রি হতে দেখেছি, সেখানে কিছুটা দাম বেড়েছে, এখন ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও কাঁচকলা দেখেছি আমরা অনেকগুলো, সেগুলো কিন্তু আমরা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হতে দেখেছি। আমরা কথা বলেছি এখানকার যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে, এবং ফেনী শহরের দাউদপুর এলাকার যে কাঁচা তরকারি পাইকারি বাজার রয়েছে সেখানকার বিক্রেতাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছেন ফেনীতে মূলত সবজি উৎপাদন হয় না। উত্তরবঙ্গ, চট্টগ্রামের সীতাকুণ্ড সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফেনীতে সবজি আসে। যেসব জায়গা থেকে সবজি আসে সেখানটায় পরিমিত বৃষ্টি এবং উৎপাদন বেশি হওয়ার কারণে বাজারে সবজির যে সরবরাহ সেটি বেশি রয়েছে, আর সরবরাহ বেশি থাকার কারণে কিন্তু তারা কম দামে বিক্রি করতে পারছেন। এই যে সবজির দাম কিছুটা কম রয়েছে এখন, বাজার যে পরিস্থিতি সেটি কিন্তু এই বাজার যে পরিস্থিতি, স্বস্তিদায়ক পরিস্থিতি, সেটি আরো সপ্তাহ ২ থাকতে পারে বলে এখানকার যারা বিক্রেতা তারা বলছেন। অপরদিকে ক্রেতারা বলছেন অন্যান্য পণ্যের দাম বেশি হলেও সবজির বাজার তাদের কাছে অনেকটাই স্বস্তিদায়ক, যে কারণে তারা আসছেন এবং খুবটা আরামেই সবজির বাজার করে যাচ্ছেন। এই ছিল ফেনী সুলতান মাহমুদপুর হকার্স মার্কেট থেকে আমাদের কাছে সর্বশেষ। ফেনী থেকে সবজি বাজারের খবর জানাচ্ছিলেন সোলাইমান ডালিম। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি ক্লিনিকে নেই মেডিকেল বর্জ্য পরিশোধন ব্যবস্থা। ফলে রোগীদের ব্যবহৃত সিরিঞ্জ, সুচ, রক্ত মাখা তুলা, ব্যান্ডেজ, টিউমার সহ বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফেলা হচ্ছে যেখানে সেখানে। এতে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন স্বাস্থ্যবিদরা। চিকিৎসকরা বলছেন মেডিকেল বর্জ্য থেকে সহজেই অন্যের শরীরে প্রবেশ করতে পারে বিভিন্ন রোগের জীবাণু। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলম, আর ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। হাসপাতালের শহর কুমিল্লায় প্রতিদিন গড়ে উৎপাদন হচ্ছে ১২ থেকে ১৫ টন মেডিকেল বর্জ্য, যার ৪০ থেকে ৪৫% সংক্রামক জীবাণুবাহী। কিন্তু জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক এসব বর্জ্য সংরক্ষণ, অপসারণ ও পরিশোধনে নিয়মের কোনো তোয়াক্কাই করছে না হাসপাতাল ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। শুনতে গা শিওরে ওঠার মতো হলেও প্রতিদিনই এই সাধারণ ডাস্টবিনে ফেলা হচ্ছে হাসপাতালের সিরিজ, সুই, রক্তমাখা তুলা, টিউমার, এমনকি মানবদেহের নানা ঝুঁকিপূর্ণ বর্জ্য। মানা হচ্ছে না পৃথক কোনো কালার কোড। বিশেষজ্ঞদের মতে এই কঠিন বর্জ্য থেকে হেপাটাইটিস A, B, E, যক্ষ্মা, চর্ম, যৌন রোগের জীবাণু ছড়িয়ে চরম ঝুঁকিতে পড়তে পারে জনস্বাস্থ্য। এসব বর্জ্য সিটি কর্পোরেশনের গৃহস্থালী বর্জ্য টানার খোলা গাড়িতে সাধারণ বর্জ্যের সঙ্গেই ফেলা হচ্ছে ডাম্পিং স্টেশনে। দূষিত হয়ে যে বর্জ্যের সাথে যেগুলো ময়লাগুলো, জীবাণুগুলো আছে, এগুলো বাতাসের সাথে আমাদের এদিকে ছড়াইতেছে। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল যে আগামীতে এই ধরনের কাজ যাতে আর না হয়, সিটি কর্পোরেশনে অতি দ্রুত এগুলো অপসারণ করা উচিত। ইনসিনারেটর মেশিন সহ নানা সংকটে অপরিশোধন মেডিকেল বর্জ্য ডাম্পিং করার কথা স্বীকার করে অপসারণ সংস্থার দাবি, বেশ কয়েকটি নির্দেশনার পরও কালার কোডের বিধি মানছে না কোনো হাসপাতালই। আর পরিবেশ অধিদপ্তর বলছে বিধি না মানলে অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা।
5টা কালার করতে সম্ভব না, বলছি ওইটাই 2টাতে দেন, একটা কঠিন বর্জ্যটা আলাদা একটা ড্রামে দেন, লাল ড্রামে, আর সাধারণ বর্জ্যটা একটা কালো ড্রামে দেন। এটা হচ্ছে না। আমি চিঠি প্রেরণ করছি, চিঠিতে এটা কোনো গুরুত্ব পাচ্ছি না। পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে মেডিকেল বর্জ্য নির্দিষ্ট নিয়মে সংরক্ষণ এবং পরিশোধনের তাগিদ জেলা স্বাস্থ্য বিভাগের। অথচ কুমিল্লা জেনারেল হাসপাতালেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এবং এখানে অনেক সময় হেভি মেটালস থাকতে পারে, তখন শরীরে ক্ষতি হতে পারে, কেমিক্যালগুলো দ্বারা আক্রান্ত হতে পারে, ধারালো বর্জ্য দ্বারা আক্রান্ত হতে পারে, এবং যেই বর্জ্যটা সংক্রামক সেটা থেকে মানুষ রোগে আক্রান্ত হতে পারে। সেই জন্য মেডিকেল বর্জ্য নির্দিষ্ট নিয়মেই এটা ম্যানেজ করা উচিত। ইউডিসিজিপি প্রজেক্ট আছে বা আমাদের অন্যান্য প্রকল্প আছে, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে একটা প্রকল্প এখানে বাস্তবায়ন করা যায় কিনা সেই বিষয়টা নিয়েও কিন্তু একাধিকবার কথা হয়েছে। সংক্রামক ঝুঁকি এড়াতে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নির্দিষ্ট নিয়মে মেডিকেল বর্জ্য সংরক্ষণ নিশ্চিতে পরিবেশ ও সিটি কর্পোরেশনের যথাযথ আইন প্রয়োগ চায় নাগরিকরা। মাসুদ আলম, এখন, কুমিল্লা। নদীনালা আর জালের মতো ছড়িয়ে থাকা খালের শহর বরিশাল এখন ধুঁকছে নিজের অস্তিত্ব সংকটে। অপরিকল্পিত নগরায়ন, দখলদারদের নিষ্ঠুর থাবা আর অন্তহীন দূষণে নগরীর 24টি খালের 17টি এখন মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। সঠিক তদারকি, জবাবদিহিতার অভাব এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এই অবস্থার জন্য দায়ী বলে মনে করছে সচেতন মহল। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন অমিত হাসান। কাগজে কলমে বরিশাল নগরীতে খালের সংখ্যা 24টি, তবে দখল, দূষণ আর অপরিকল্পিত নগরায়নে অস্তিত্ব বিলীন হয়েছে বেশিরভাগের। একসময় যাকে বলা হতো বাংলার ভ্যানিস, সেই নদীনালা আর জালের মতো ছড়িয়ে থাকা খালের শহর বরিশাল এখন নিজেই ধুঁকছে অস্তিত্ব সংকটে। বরিশাল নগরীর শোভারানী খাল, অপরিকল্পিত নগরায়ন, দখলদারদের ভয়াল থাবা এখন মানচিত্র থেকে মুছে ফেলেছে এই খালের অবয়ব। এ চিত্র নগরীর মাঝ থেকে বয়ে চলা প্রায় সব খালের। যে 7টি খাল কোনো রকম টিকে আছে সেগুলোর বুকেও এখন চলছে মৃত্যুর অপেক্ষা। মৃত্যুপ্রায় এসব খালের নাব্যতা ফিরিয়ে আনতে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও বছর ঘুরতেই পলি আর বর্জ্যে আবারও ভরাট হয়ে গেছে খাল। গত 3 বছর 22 সালে প্রায় 8 কোটি টাকার 7টা খালের জন্য ইয়ে করছে, এর মধ্যে 6টা খাল পরবর্তীতে এইটা আসছে। এই 8 কোটি টাকার যে খালের কাজগুলি করছে কোনো কাজই হয় নাই, কারণ এই দখলগুলি কারা করে, দূষণ কারা করে, সব রাজনৈতিক প্রভাবশালী লোকগুলি। জোয়ার ভাটার উপর নির্ভরশীল এই প্রাকৃতিক জলপথ এখন পরিণত হয়েছে নগরীর উন্মুক্ত নর্দমায়। কোথাও পুরোপুরি বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ, পানি ঢেকে গিয়েছে কচুরিপানায়। এজন্য সঠিক তদারকি, জবাবদিহিতার অভাব দায়ী বলে মনে করছেন নগরবাসী। খালগুলো নষ্ট হতে কি হয়েছে, আমাদের বরিশালে কিন্তু জলাবদ্ধতা, একটু বৃষ্টি হলেই দেখবেন সব জায়গায় পানি জমে আছে। এর পিছনে গভর্নমেন্টের কঠোর মনোভাব থাকতে হবে, অবৈধ দখলকৃতদেরকে উচ্ছেদ করতে হবে। খালগুলোর স্থায়ী সুরক্ষার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। এই প্রজেক্টটা যদি একনেকের মিটিংয়ে পাশ হয়ে আসে, আমি মনে করি যে বরিশালে দীর্ঘমেয়াদী খাল রক্ষা বা খালের সৌন্দর্য বা বরিশালের মানুষ এই সুবিধাটা পাবে এই প্রজেক্টের মাধ্যমে। ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে 108টি খালের অস্তিত্ব ছিল। পরবর্তীতে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর বরিশালে 22 থেকে 23টি খালের অস্তিত্ব পাওয়া যায়। এই খালগুলোর জন্যই বরিশাল একসময় পেয়েছিল প্রাচ্যের ভ্যানিস উপাধি, কিন্তু বর্তমানে সেই খালগুলি এখন অস্তিত্ব সংকটে। প্রতি বছরই খালগুলো পুনর্খননে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হলেও হয়নি বড় কোনো সমাধান। বর্তমান সরকার এই খালগুলো পুনর্খননে আবার নতুন করে উদ্যোগ গ্রহণ করেছে। এই সংস্কার কতটুকু ফিরিয়ে দিতে পারবে বরিশালের সেই ভ্যানিস উপাধি, এখন এমন প্রশ্ন বরিশালবাসীর। অমিত হাসান, এখন, বরিশাল। নড়াইলের বিভিন্ন এলাকায় গত 1 দশকে অন্তত 5 শতাধিক শতবর্ষী গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। পরিবেশবাদী ও স্থানীয়দের দাবি, এসব গাছ কেটে ফেলার ফলে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়েছে। এখনও জেলার বিভিন্ন প্রান্তে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে অর্ধ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ টিকে থাকলেও সেগুলো সংরক্ষণে বন বিভাগের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এই গাছগুলো সংরক্ষণ করার দাবি বৃক্ষপ্রেমী সহ এলাকাবাসীর। প্রশাসন বলছে অচিরেই গাছগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। ইমরান হোসেনের তথ্য, ছবিতে প্রতিবেদন।
নদী ও বিলবেষ্টিত এই জনপদ ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির এক অনন্য সমন্বয়। আর শতবর্ষ পেরিয়ে যাওয়া এই গাছগুলো তারই জীবন্ত সাক্ষী। মোগল আমলের শেষে এবং জমিদারি আমলে সৌন্দর্য বৃদ্ধি ও ছায়াময় আবাস গড়ে তোলার জন্য রোপণ করা হয় অসংখ্য বৃক্ষ। বিভিন্ন সূত্রে জানা গেছে, গত এক দশকে সড়ক উন্নয়ন সহ বিভিন্ন অজুহাতে কেটে ফেলা হয় তেঁতুল, আম, গাব, হিজল, পাকর, বটবৃক্ষ সহ কয়েক প্রজাতির অন্তত ৫ শতাধিক গাছ। বিভিন্ন সময় ৫০ বছর বা তার বেশি বয়সী গাছের তালিকা তৈরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও এ বিষয়ে উদাসীন নড়াইল বন বিভাগ। গাছগুলো সংরক্ষণে দৃশ্যমান কোনো কার্যক্রমের তথ্য মেলেনি প্রশাসন থেকে। স্থানীয়রা জানায়, জেলায় অর্ধ শতাধিক শতবর্ষী গাছ রয়েছে। এর মধ্যে বেশ কিছু গাছের বয়স অন্তত ২০০ বছর। এসব গাছ কেবল অক্সিজেন নয়, জীববৈচিত্র্য সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শতবর্ষী গাছগুলো কাটা হচ্ছে, যার জন্য পাখির যে অভয়ারণ্য বা পাখির যে খাবার এবং প্রকৃতির যে নিয়ন্ত্রণ, মানে তার যে নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে প্রকৃতি। সরকারের কাছে আমার জোরালো আহ্বান থাকবে, এই গাছগুলিকে যেন কাটা না হয় এবং এই গাছগুলি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এদিকে দ্রুত গাছগুলোর একটি তালিকা তৈরি করে সেগুলোকে সংরক্ষণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বন বিভাগ। পশু পাখি এই বসবাস করে এবং অনেক সময় এই গাছকে কেন্দ্র করে বিভিন্ন মেলাও হয়ে থাকে। তো এই গাছগুলো রক্ষায় আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং বন বিভাগ এবং সরকার এবং স্থানীয় জনগণ সকলের সাথে মিলে আমরা এগুলো রক্ষায় অতি শীঘ্রই কাজ শুরু করব। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় শতবর্ষী গাছের গুরুত্ব অপরিসীম, কিন্তু পরিকল্পনার অভাব ও অবহেলায় হারিয়ে যাচ্ছে এসব প্রাকৃতিক ঐতিহ্য। শাহানা জাহান, এখন। হরমুজের কাছে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। উপকূলীয় শহর সিরিক ও কেশাম দ্বীপে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান ইন্টারন্যাশনালের খবর, হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে আইআরজিসির নৌঘাঁটি, বন্দর আব্বাসের বিমান প্রতিরক্ষা ঘাঁটি, মিনাবো ও কেশামির উপকূলীয় ক্ষেপণাস্ত্র মজুদাগার। ইরানি গণমাধ্যমে বলা হচ্ছে, স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে ড্রোন ও প্রজেক্টাইল মিসাইল দিয়ে এসব হামলা করে মার্কিন সেনারা এবং হামলায় ইরাকের আকাশসীমা ব্যবহার করা হয়েছে। জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনা ও ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে আইআরজিসি, এমন দাবি করছে বিপ্লবী গার্ড কর্পস নিয়ন্ত্রিত সাবরিন নিউজ। এদিকে হেলিকপ্টারে আঘাত হানার জবাবে চালানো মার্কিন এই হামলাকে অত্যন্ত শক্তিশালী আখ্যা দিয়ে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন ট্রাম্প। বিপরীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির হুঁশিয়ারি, নিরাপদে বাঁচতে চাইলে এই অঞ্চলের আশা ছাড়তে হবে। ট্রাম্পকে সতর্ক করে আরও বলেছেন, কোনো কিছুই জবাবহীন থাকবে না, মার্কিন প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বরাবরই আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এই আলোচনা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ, যার কোনো অগ্রগতি নেই। বরং প্রশ্ন জাগতে পারে, ঠিক কতবার ট্রাম্প বলেছেন তারা চুক্তির দ্বারপ্রান্তে। কেননা প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করার পর 2 মাসেরও বেশি সময় কেটে গেছে, আর তখন তিনি বলেছিলেন উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে, কিন্তু সেই কাঙ্ক্ষিত যাত্রায় পৌঁছানোর খবর এখনও পায়নি বিশ্ববাসী। আরও জানাচ্ছেন পেনুকা সুলতানা। যুদ্ধবিরতির 100 দিন পার হলেও এখনো পর্যন্ত কোনো সমাধানে আসতে পারেনি যুক্তরাষ্ট্র ইরান। উল্টো লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় আরও জটিল হয়ে পড়েছে শান্তি আলোচনার বিষয়টি। উদ্ভূত এই পরিস্থিতিতে আবারও আশার আলো দেখাচ্ছেন ট্রাম্প। তার দাবি, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে মরিয়া তেহরান। এর আগে 7 এপ্রিল ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, তারা অনেকটা এগিয়ে গিয়েছেন, কিন্তু চুক্তিটি হতে সময় লাগবে আরো 2 সপ্তাহ। সেই সাথে এই দীর্ঘমেয়াদী সমস্যাটি সমাধানের কাছাকাছি আসাটা একটি সম্মানের বিষয় বলে উল্লেখ করেন তিনি। অবশ্য এর পরেও কোনো ধরনের সমাধানে আসেনি ইরান ও যুক্তরাষ্ট্র, কিন্তু তা সত্ত্বেও ট্রাম্প পরবর্তীতে বারবার বলে গেছেন যে একটি চুক্তি প্রায় হয়ে গেছে। প্রশ্ন জাগতেই পারে, আদৌ কি এই চুক্তি হবে? কেননা যুদ্ধবিরতির
আগে ও পরে ট্রাম্প কমপক্ষে ৩৭ বার এমনটা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে, জনসম্মুখে উপস্থিতিতে এবং গণমাধ্যমের সাথে ফোন আলাপে তিনি ঠিক ততবারই সরাসরি বলেছেন যে একটি চুক্তি আসন্ন, অথবা দাবি করেছেন যে ইরান একটি চুক্তি করতে মরিয়া। কিন্তু তা সত্ত্বেও ২.৫ মাস ধরে ওয়াশিংটনকে প্রতিরোধ করে গেছে তেহরান। যুদ্ধবিরতির পর থেকে ট্রাম্পের এমন বক্তব্য স্পষ্টতই এখন সাধারণ বুলি হয়ে দাঁড়িয়েছে, যার কোনো গুরুত্ব নেই। তাই তো শান্তি চুক্তির কাঠামো চূড়ান্ত করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আন্তরিক সদিচ্ছা দেখা যাচ্ছে না বলে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছে ইরানের এক কর্মকর্তা। পেনিগো সুলতানা, এখন বিশ্ব। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা খার্কিভ ও দোনেস্কে রুশ হামলায় এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এছাড়াও চুহুইভ শহরে রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন আহত হয়েছেন। ক্ষতি হয়েছে আবাসিক ভবন ও দোকানপাটির। আল জাজিরার তথ্য, তেল স্থাপনাগুলোতে ইউক্রেনের হামলার জবাবে পাল্টা এই অভিযান চালালো রাশিয়া। এমন একটা সময় এই হামলা হলো যখন ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার জন্য বারবার যুক্তরাজ্য ও ইউরোপ চষে বেড়াচ্ছেন জেলেনস্কি। হামলার আগে এক এক্স বার্তায় জেলেনস্কি বলেন, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে অত্যন্ত ইতিবাচক একটি ফোনালাপ হয়েছে তার। লন্ডনে ফরাসি এবং জার্মান নেতাদের সঙ্গেও বৈঠক করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। আসন্ন G7 সম্মেলনের প্রস্তুতি হিসেবে ইউরোপের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছেন জেলেনস্কি। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মাততে প্রস্তুত আয়োজক দেশ কানাডা। বাংলাদেশি কমিউনিটিতে বিশ্বকাপ ঘিরে বিরাজ করছে আনন্দ উদ্দীপনা। ইতোমধ্যে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। কেউ কেউ আবার যাচ্ছেন মাঠে বসে খেলা উপভোগ করতে। তবে টিকিটের চড়া মূল্যে হতাশ অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আমেরিকা মহাদেশে। প্রথমবারের মতো 3 দেশ, কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে এই মহাযজ্ঞ। 48 দলের অংশগ্রহণে 104 ম্যাচের এই আসরকে বলা হচ্ছে ফিফার সবচেয়ে বড় সংস্করণ। কানাডার জন্য এবারের বিশ্বকাপ শুধু আয়োজনই নয়, স্বপ্নেরও মঞ্চ। 2022 সালে 36 বছর পর বিশ্বকাপে ফিরে এলেও জয় পায়নি দলটি। তবে নিজেদের মাটিতে এবার প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামছে কানাডা। পুরো আয়োজন ঘিরেই রীতিমতো উচ্ছ্বসিত কানাডায় বসবাস করা বাংলাদেশিরা। কানাডার এবারের টিম খুবই ব্যালেন্সড এবং শক্তিশালী। আশা করা যায় বিগত 2টা বিশ্বকাপের চেয়ে কানাডা এবার ভালো রেজাল্ট করবে। কানাডাতে এই প্রথমবার বিশ্বকাপ হতে যাচ্ছে। কানাডাবাসী সবাই মিলে খেলা দেখবে। টরন্টোর বিএমও ফিল্ড এবং ভ্যাঙ্কুভারে বিসি প্লেস, এই 2 স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের 13টি ম্যাচ। টরন্টোতে কানাডার উদ্বোধনী ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই সম্পন্ন প্রস্তুতি। ছোটবেলায় যে ওয়ার্ল্ড কাপ আমরা টেলিভিশনের পর্দায় দেখতাম, সেই ওয়ার্ল্ড কাপ এখন আমি যে দেশের নাগরিক, সেই দেশই হচ্ছে কানাডাতে। আমি খুবই আনন্দিত। বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে মন্ট্রিয়াল। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের এখানেও আমরা খুব উৎসাহ এবং উদ্দীপনায় মন্ট্রিয়ালে খেলা দেখব। অনেক স্থানেই বড় পর্দায় দেখানো হবে খেলা। কেউ কেউ আবার সরাসরি স্টেডিয়ামে বসে খেলা দেখার টিকিটও সংগ্রহ করেছেন। তবে টিকিটের উচ্চ মূল্য নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে কিছুটা অসন্তোষও দেখা গেছে। কোনো কোনো ম্যাচের টিকিটের দাম লাখ টাকা। তারপরও বিশ্বকাপের আবেগকে ছাপিয়ে যেতে পারেনি সেই অভিযোগ। আমি একটা টিকিট নিয়েছি কানাডার ভ্যানকুভারে। সবার সাথে লক্ষ লক্ষ দর্শকের সাথে আমিও খেলা উপভোগ করব। আরেকটি চমকপ্রদ তথ্য হলো, কানাডার ম্যাচগুলোকে ঘিরে টরন্টো ও ভ্যাঙ্কুভারে হাজার হাজার আন্তর্জাতিক সমর্থকের আগমন ঘটছে। ফলে পর্যটন, ব্যবসা বাণিজ্য এবং স্থানীয় অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। তিনি ট্রাজিক হিরো নাকি চোটের কাছে বারবার হেরে যাওয়া এক দুর্ভাগা জাদুকর? ফুটবল বিশ্বকাপ মানেই যেন নেইমারের জন্য এক বুক কান্না আর কোটি ভক্তের দীর্ঘশ্বাস। এবারও দলে থাকা নিয়ে ছিল চরম শঙ্কা। শেষ পর্যন্ত যখন বিশ্বমঞ্চে নামার ডাক পেলেন, আবারও সেই ইনজুরি কাঁপন ধরিয়েছে নেইমার ভক্তদের বুকে।
এবার প্রকাশিত হচ্ছে নেইমারের ইনজুরি নিয়ে সর্বশেষ স্ক্যানের রিপোর্ট। কি আছে সেই রিপোর্টে আরও জানাচ্ছেন মিনারুল ইসলাম। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে প্রতিটা মুহূর্ত কেটেছে চরম উৎকণ্ঠায়। ফুটবল বিশ্বের কোটি কোটি চোখ অধীর আগ্রহে অপেক্ষা করেছিল ব্রাজিলের হেক্সা মিশনের চূড়ান্ত দলে কি থাকবেন নেইমার। সব শঙ্কা উড়িয়ে যখন সেলেসাউদের বিশ্বকাপ বহরে তার নাম ঘোষণা করা হয়, সাম্বা দেশ তখন ফেটে পড়ে উল্লাসে। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি নেইমার ভক্তদের। গত 17 মে সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফ মাসলে গ্রেড 2 ইনজুরিতে পড়েন সেলেসাউদের প্রাণভমরা নেইমার। এরপর থেকেই তার বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সোমবারের করা সর্বশেষ এমআরআই স্ক্যানের রিপোর্ট বলছে সঠিক পথেই এগোচ্ছে নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া। সিভিএফ এর মেডিকেল বুলেটিন নিশ্চিত করেছে চিকিৎসকদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সেরে উঠছেন তিনি। বর্তমানে জিমে শারীরিক কসরত আর ফিজিওথেরাপির মধ্যেই কাটছে নেইমারের সময়। তবে খুব শীঘ্রই তিনি পা রাখছেন মাঠের সবুজ ঘাসে। তবে এই নেইমারকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চাইছে না সেলেসাউদের মেডিকেল টিম। তাই মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামবে ব্রাজিল। 20 জুন হাইতির বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নামানো হবে নেইমারকে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ 25 জুনে স্কটল্যান্ডের বিপক্ষে পুরোপুরি পাওয়ার আশা নেইমারকে। পেশাদার ফুটবল ক্যারিয়ারে ব্রাজিলের এই পোস্টার বয়কে এখনো পর্যন্ত 48 বার মাঠের বাইরে যেতে হয়েছে ইনজুরি নিয়ে। প্রতিবারই ফিরে এসেছেন আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে। 2 যুগের শিরোপা খরা কাটানোর মিশন আর গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে আরও একবার ফিনিক্স পাখির মতো ফিরে আসবেন নেইমার জুনিয়র। সেই প্রত্যাশায় দিন গুনছেন প্রতিটা ব্রাজিলিয়ান ফুটবল ভক্ত। নেইমার কি পারবেন ভক্তদের প্রত্যাশা পূরণ করে আরও একবার সবুজ গালিচায় ফিরতে? মিনারুল ইসলাম, এখন। এ ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।